দেখুন, প্রতিবাদের ভাষাতে কার্টুন আসে এটা আমরা জানি, তবে এটাও আমি বলবো যে যাই কার্টুন করুন না কেন, সহনশীলতার জায়গাটা একটা থাকা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এত লোভ কেন? ওনার 15 বছর তো মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার পরিবারের, ওনার ভাইপোর এত লোভ কেন? ভাইপোর বিরুদ্ধে আরো আইনি কার্যক্রম হবে। উনি আবার এখন এত সাহস ওনার বেড়েছে যে উনি বলছেন 31 সালে সবাইকে দেখে নেবে। এই সাহস পাচ্ছে কি করে? এটা তো যারা সরকারে পরিচালনা করছে তাদের দেখা উচিত। এই সাহস পায় কি করে বলার জন্য যে 31 সালে দেখে নেব? ভাইপো বলছে কি করে এই ধরনের কথাবার্তা? কেন এখনো ভাইপো গ্রেপ্তার হয়নি? শুধু ডাকছে আর ছাড়ছে, ডাকছে আর ছাড়ছে, ডাকছে আর ছাড়ছে, এই তো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন করাটাই উচিত না। ওনার দল আসলে চুরি করবে। আমার কোনো সাংবাদিকের সাথে মনে হতে পারে যে আমি এই চ্যানেলকে দেবো না, এটা হতেই পারে, আমি তাকে দেবো না, কিন্তু তার সাথে অভদ্র ব্যবহার করার অধিকার কারণ নেই। আমার মনে হয় তৃণমূল দলটাকে ব্যান্ড করে দেওয়া উচিত। আইন করে যারা যারা করতেন, কিছু নেতাকে একদম আইন তৈরি করে, এবং তৃণমূল দলটাকে ব্যান্ড করা, এবং কিছু নেতাকে একদম রাজনীতি করতে পারবে না এরকম ব্যবস্থা করা উচিত। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষকে তো গ্রেফতার করা হয়েছে। এইসব গ্রেপ্তার, দেখুন, গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের পরে এনারা আবার কিছুদিন পরে ছাড়া পেয়ে যাবেন, এটা বিষয় না। তৃণমূল দলটাকে ভারতবর্ষের রাজনীতি থেকে আমার মনে হয় ব্যান্ড করে দেওয়া উচিত। এই দলটা থাকাই উচিত না। তিনি বলছে আমি হেঁটে স্কুটিতে করে কোন রকম ভাবে ম্যানেজ করে গেছি, আমাকে ওরা কিভাবে দেখুন হাত কেটে দিয়েছে, ফ্ল্যাগ ছিঁড়ে নিয়েছে, মাইকে তার ছিঁড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেন। আপনি একটা কথা বলুন তো, ভারতবর্ষে যত নির্বাচন হয়েছে আর মমতা ব্যানার্জি নিজের জীবনে যতগুলো নির্বাচন লড়েছে, যতগুলো নির্বাচনে তিনি জিতেছেন, সেগুলো রিগিং হয়নি। একটা নির্বাচন মমতা ব্যানার্জিকে বলতে বলুন যে নির্বাচনে তিনি হেরেছেন, অথচ বলেছেন এটা রিগিং হয়নি, ফেয়ার। সেই 1984 সাল থেকে বলছি। একটা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে বলুন যেটাতে তিনি হেরেছেন, অথচ তিনি বলেছেন ফেয়ার। একটা, প্রতিটা নির্বাচনে যেখানে তার দল বা তার কোনো লোকজন, তিনি নিজে যদি কোথাও হেরে থাকেন, সে ধরুন 2021-এ শুভেন্দুবাবুর কাছে হেরেছেন, মেনে নিন হেরেছেন, না সেটাও নাকি আনফেয়ার। 2026 সালে তিনি ভবানীপুরে হেরেছেন, সেটাও আনফেয়ার। 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের কাছে হেরেছিলেন, প্রত্যেকটা নির্বাচনে তিনি বলতেন রিগিং হয়েছে। এমনকি 2009 সালে যখন অ্যান্টি ইনকামবেন্সি বামপন্থীদের এগেনস্টে যাচ্ছে, তখনও তিনি আগে থেকে গাওনা গেয়ে রাখছেন যে রিগিং হচ্ছে, রিগিং হচ্ছে, রিগিং হচ্ছে, রিগিং হচ্ছে। তারপরে যখন দেখলেন তিনি সিট বেশি পেয়ে গেলেন, তখন আর তিনি বলা বন্ধ করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা কথা মিথ্যে। ওনার মতন রাজনীতিবিদকে বাংলার মানুষের প্রত্যাখ্যান করা উচিত বলে আমি মনে করি। কিন্তু তার এই বক্তব্য, তিনি বলছেন যে আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম, পুলিশ আমার হাত ছিঁড়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন করাটা উচিত নয়। সাধারণ মানুষ আন্দোলন করেছে, অনেক রাজনৈতিক দল, কংগ্রেস বলুন, বামপন্থীরা বলুন, আন্দোলন করেছে। সাধারণ মানুষের একটা বড় অংশ আন্দোলন করেছে। শুধু পলিটিক্যাল পার্টি দেখলে তো হবে না, যার জন্য আজকে সরকারকেও পিছিয়ে পেছনে যেতে হয়েছে, এবং এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। এটা উচিত ছিল। আরো আগে যদি সরকার এটাকে নিয়ে ইন্টারভিন করতো, তাহলে এতদূর জিনিসটা গড়াতো না। একটা পরীক্ষা প্রত্যেক বছর হয়ে যাবে, পশ্চিমবাংলাতেও তো হতো, প্রত্যেক বছর পরীক্ষা হয়ে যাবে, আর প্রত্যেক বছর ধরে আপনার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে, বাকি হয়ে যাবে। এটা কি করে সম্ভব হয়? এত কিছু সরকারের ক্ষমতা, যেন সরকার তার ফেলিও। সেই জায়গা থেকে অবশ্যই যে সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং মানুষ যে আন্দোলন করেছে, সেটাকে ডেফিনেটলি মানুষের আন্দোলনকে স্বাগত জানানো হবে। তিনি বলছেন যে আমি যত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে লাল আলো দিয়ে আমাকে বারংবার আটকে দেওয়ার চেষ্টা করেছে। ওনাকে আটকে দেওয়াই উচিত, আমি এটা মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এত লোভ কেন? ওনার 15 বছর তো মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার পরিবারের, ওনার ভাইপোর এত লোভ কেন? ভাইপোকে পাশে দাঁড় করিয়ে বলছে। ভাইপোর বিরুদ্ধে আরো আইনি কার্যক্রম হবে। উনি আবার এখন এত সাহস ওনার বেড়েছে যে উনি বলছেন 31 সালে সবাইকে দেখে নেবে। এই সাহস পাচ্ছে কি করে? এটা তো যারা সরকারে পরিচালনা করছে তাদের দেখা উচিত। এই সাহস পায় কি করে বলার জন্য যে 31 সালে দেখে নেব? ভাইপো বলছে কি করে এই ধরনের কথাবার্তা? কেন এখনো ভাইপো গ্রেপ্তার হয়নি? শুধু ডাকছে আর ছাড়ছে, ডাকছে আর ছাড়ছে, ডাকছে আর ছাড়ছে, এই তো চলছে। ভাইপোর বিরুদ্ধে লড়াই হবে, এবং উনি যা করেছেন, সরকার যা করার করবে, আইনি কার্যক্রম আদালতে যা আছে তাই হবে। দেখুন, প্রতিবাদের ভাষাতে কার্টুন আসে এটা আমরা জানি,
এবং সারা ভারতবর্ষব্যাপী কার্টুনের প্রতিবাদের ভাষা যবে থেকে রাজনীতি শুরু হয়েছে, যবে থেকে মডার্ন জেনারেশনের রাজনীতি হচ্ছে বা আমাদের এই নতুন জেনারেশনের যে রাজনীতি, সেখানে কার্টুনের ভাষা দিয়ে প্রতিবাদ একটা বড় প্রতিবাদের অংশ। তবে এটাও আমি বলবো যে যাই কার্টুন করুন না কেন, সহনশীলতার জায়গাটা একটা থাকা দরকার। সেটা এখন মানুষের যে পরিমাণ বলতে পারেন ক্ষোভ এই আপনার নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার তাহলে কারণে, প্রধানমন্ত্রীর ছবি সেই এভাবে জায়গা বিকৃত থেকে করে? দাঁড়িয়ে দেখুন, আমি এটা মনে করি সহনশীলতার জায়গাটা থাকা উচিত ছিল, এইটুকু জায়গা আমি মনে করি। তবে প্রতিবাদ জানিয়েছেন, কার্টুন করেছেন, তাতে আপত্তি নেই। সহনশীলতাটা যে ছবিটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সহনশীলতাটা রাখাতে কি হয়, রাজনীতিতে যে মার্জিত ব্যাপারটা, সেই ব্যাপারটা থেকে রাজনীতি যদি অন্যদিকে টার্ন নিয়ে নেয়, তাহলে জিনিসটা খুব একটা ভালো তিনি জায়গায় দাঁড়ায় ফেসবুক না। করে বলছেন যে আমার বিরুদ্ধে এফআইআর হলে হোক, আমাকে যদি জেলে ভরে দেয় ভরে দিক, ফাঁসি হলে ফাঁসি হোক। দেখুন, এই ধরনের মন্তব্য কার্টুন আঁকার জন্য এফআইআর হলো, সেটা খুব একটা যে বড় কোনো অফেন্স সেটা শুধু নয়। কার্টুন ছিল না, সেখানে যদি অশালীন কিছু থেকেও থাকে, কারুর ভাষায় অশালীন হতে পারে, কারুর ভাষায় প্রতিবাদ হতে পারে, সেটাতে এমন কিছু বড় কোনো অফেন্স এটা নয়। যদিও বা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে সরকার, সেটা কেয়া বিষয় ঘোষ না। তার বিরুদ্ধে এফআইআর করতেই পারেন, সেটা ডেফিনেটলি, সেটা তার মনে হয়েছে, তার দলের যারা নেতৃত্ব হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে বলে তিনি করেছেন। এটা যে খুব বড় অফেন্স তা নয়। আমি যেটা বলতে চাই, রাজনীতিতে একটা সহনশীলতা থাকা দরকার। বিরোধীরা থাকবে, মানুষের অধিকার পেতে গেলে মানুষকে রাস্তায় নেমে মানুষের অধিকারকে ছিনিয়ে নিতে হবে, এটা রাজনীতি শিখিয়েছে। সারা পৃথিবীতে এই নিয়ম চলেছে। যে কোনো মানুষকে যেরকম রাস্তায় নেমে লড়াই করতে হবে, সেরকম আদালতেও আসতে হবে। মানুষের নিজের অধিকারকে নিজেকেই ছিনিয়ে নিতে হবে, মানুষের অধিকার কেউ পাইয়ে দেয় না। কিন্তু এখানে সাংবাদিকদেরকে ধরে ধরে পেটানো হয়েছে, তাদের সাথে অশ্লীল আচরণ করা হয়েছে, মহিলা সাংবাদিকদের ক্ষেত্রে হেনস্থা করা হয়েছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? সম্পূর্ণ অন্যায় হয়েছে। মহিলা সাংবাদিকদের যদি যে কেউ করে থাকে, আমার মনে হয় তাদেরকে প্রপার আইডেন্টিফিকেশন করে তাদেরকে আইনের যা কাঠামো আছে তার মধ্যে থেকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যে এই আইডেন্টিফিকেশন করতে গিয়ে যিনি মারলেন বা যিনি করলেন তাকে আইডেন্টিফাই করতে হবে। একজনকে করতে গিয়ে আরেকজনকে করে দিলাম, এইটা যেন না হয়। আইডেন্টিফাই করতে পারছি না বলে কাউকে একজনকে ধরে একটা ভিডিও ফাঁসিয়ে দিলাম দেখিয়ে কেসে। দেখিয়ে যে ফুটেজ গুলো ভাইরাল হয়েছে, সেগুলো দেখিয়ে দেখিয়ে কিন্তু অলরেডি অ্যারেস্ট করা সঠিক হয়েছে। প্রক্রিয়ায় যদি দেখুন কেউ হেনস্থা যদি হন, সঠিক প্রক্রিয়ায় যদি তাকে আইনি যে কার্যক্রমের মধ্যে আনা যেতে পারে, তাহলে তো সেটা কোনো অসুবিধা নেই। আমি মনে করি না, দেখুন, বলার অধিকার আমার আছে, কোনো সাংবাদিক চ্যানেলকে আমি না বলারও অধিকার আমার আছে। আমার কোনো সাংবাদিকের সাথে মনে হতে পারে যে আমি এই চ্যানেলকে দেবো না, এটা হতেই পারে, আমি তাকে দেবো না, কিন্তু তার সাথে অভদ্র ব্যবহার করার অধিকার কারুর নেই। এটা ঘটনা যে এই আন্দোলনটা বড় আকারের একটা আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে হয়েছিল, যা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়েছে বলেই সরকারের টনক নড়েছে, সরকারকে এই মানুষগুলোই সঠিক দিশা দেখাতে পেরেছে, আর এই দেখাতে পেরেছে বলেই তাই জন্য আজকে ধর্মেন্দ্র তা প্রধান। বলে প্রধানমন্ত্রীর মা তুলে গালাগালি করছে। আমি আবারও বলবো যে অশালীন আচরণ করাটা উচিত না। কারুর ব্যক্তিগত স্তরে অশালীন আচরণ বা কোনো করাটা উচিত না। অবশ্যই প্রধানমন্ত্রী কেন, দেশের যে কোনো সরকারি পোস্টে যিনি আছেন, ভারতবর্ষের সংবিধান তার বিরুদ্ধে বলার তো অধিকার দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক, তার বিরুদ্ধে বলার অধিকার সংবিধান দিয়েছে। কিন্তু সেটা অশালীন জায়গায় যাতে চলে না যায়, সেই জায়গাটা থাকতে হবে। কিছু সময় উত্তেজনা তৈরি হয়, সেই উত্তেজনা থেকে অনেক কিছু হয়।